সকাল থেকে রক্তদান পর্ব চলছিল। আপনাদের উপস্থিতি রক্তদান পর্বকে সাফল্যের উচ্চ শিখরে নিয়ে যেতে সহযোগিতা করেছে। আপনাদের রক্তদান মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে সহযোগিতা করবে। আপনাদের রক্তদান বার্তা ছড়াবে। আপনাদের রক্তদান সৌহার্দ্যের পরিবেশ তৈরি করবে এই আশা রাখি। এখন শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের অর্থাৎ এই পর্ব চলছে, সাথে সাথে এলাকার কৃতি সন্তানদেরকে সংবর্ধনা জ্ঞাপন করা হবে। আজকের এই রক্তদান অনুষ্ঠানে যে সমস্ত রক্তদাতারা রক্ত দিয়েছেন প্রত্যেককে আমাদের পার্টির পক্ষ থেকে, এই মঞ্চের পক্ষ থেকে, এই অঞ্চল কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। যারা এখন উপস্থিত হয়েছেন মূল্যবান সময়কে উপেক্ষা করে এবং শত বাধা বিপত্তিকে উপেক্ষা করে, শাসকের হুমকি চুমকিকে উপেক্ষা করে আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছে। রক্তদান শিবির অনুষ্ঠানকে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে সহযোগিতা করছেন প্রত্যেক দর্শক বন্ধু যারা আছেন, বাপ ভাই মা বোন যারা এসেছেন, প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই প্রশাসনের বন্ধুদেরকে যাদের প্রচেষ্টায় আজকের এই প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পন্ন হতে চলেছে। প্রথমেই রক্তদান সম্পর্কে আমি কয়েকটা কথা বলবো, তারপরে চলমান যে সমস্যা, রাজ্য সরকার কেন্দ্র সরকার যে বিচারিতা করছে, ধর্মের নামে ভোট চাইছে, ধর্মের নামে ভোট চেয়ে এবং যে কাজ করব বলে ভোট চাওয়ার পরে তারা যখন ব্যর্থ হচ্ছে তখন মানুষে মানুষে বিভেদ লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এখনই ডাকতে হবে না, শেষে ডাকবো, ওদেরকে বসার জায়গা দাও। শুরু করেন বসার জায়গা দাও, এই চেয়ার দাও, নিচে দাও, ভেঙে যেতে পারে। ওদেরকে অসম্মান করা হচ্ছে। শুধু স্টেশন অবধি নিচে ওখানে চেয়ার করে দাও, ব্যবস্থা করে দাও, এখানে ব্যবস্থা করে দাও, চেয়ারে যেগুলো চেয়ারের ব্যবস্থা করে দাও। বর্তমান সময়ে রক্তের হাহাকার দেখা দিচ্ছে। ব্লাড ব্যাংকগুলোতে গেলে রক্তের কথা বললে রক্ত পাওয়া যায় না, বা আমাদের মতো বিভিন্ন রাজনৈতিক দল আছেন, অনেক এনজিও আছে, অনেক ক্লাব আছে, অনেক মন্দির কমিটি আছে, মসজিদ কমিটি আছে, মাদ্রাসা কমিটি আছে, শ্মশান কমিটি আছে, দুর্গা উৎসব কমিটি, নববর্ষ কমিটি বিভিন্ন সময় বিভিন্নভাবে রক্তদান শিবির করে থাকেন। তাদের প্রচেষ্টায় কিছুটা হলেও রক্তের ঘাটতি পূরণ হয়। আমরা সারা বছর মানুষের পাশে থাকতে চাই। শুধুমাত্র ভোটের সময় আসবে, ভোট দিন করবে, এই জন্য আমরা রাজনীতির ময়দানে আসেনি। মানুষের চাওয়া পাওয়া, অভাব অভিযোগগুলো কি আছে সেইগুলো কিছুটা হলেও পূরণের চেষ্টা করি এবং তাদের অধিকারগুলো কি আছে সেইগুলো তাদেরকে জানানোরও চেষ্টা করি। তাই আমরা দেখলাম যে রক্তের একটা বিশাল ঘাটতি দেখা দিচ্ছে। কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকারের নির্দিষ্ট কোনো পলিসি নয়, যে পলিসি অবলম্বন করে রক্তের যে ঘাটতি হচ্ছে সেটাকে পূরণ করতে পারবে। আমরা সকলেই জানি রক্ত কলকারখানায় তৈরি হয় না, যেমন রক্তও কিন্তু মাঠে ঘাটে চাষ হয় না। মানুষের শরীর থেকে মানুষের শরীরে রক্ত দিতে হয়, কিন্তু রক্তের যখন প্রয়োজন হয় দাদা দিদিদেরকে বললে রক্ত পাওয়া যায় না, হন্য হয়ে ঘুরতে হয়। অনেক সময় 2000-3000 টাকার বিনিময়ে রক্ত নিতে হয়। এই সমস্যার সমাধান করার যাদের দায়িত্ব, তারা দায়িত্ব কাঁধে তুলে নেয়নি। দায়িত্ব হচ্ছে শাসকের। যারা ক্ষমতায় আছে তাদের দায়িত্ব হচ্ছে আমার স্বাস্থ্য পরিষেবা প্রদান করা, আর স্বাস্থ্য পরিষেবার মধ্যে আমার রক্তের প্রয়োজন আছে সেটার ব্যবস্থা করা। কিন্তু দুঃখের বিষয় সেটা হয়নি। ফলে আমরা আমাদের মতো প্রচেষ্টাতে
আমরা আমাদের কর্মী সমর্থক ও সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে সারা রাজ্যে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে রক্তদান শিবির করে থাকি। ফলে যারা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, যারা মুমূর্ষু রোগে আক্রান্ত, তাদের রক্তের কিছুটা হলেও যাতে যোগান দেওয়া যায়। তাই বন্ধুগণ, আপনারা দেখেছিলেন গত বছর অর্থাৎ ডিসেম্বর মাসেই 2023-এ ভাঙড়ে আপনাদের মতোই মানুষের সহযোগিতা নিয়ে 10 দিন ব্যাপী রক্তদান মহোৎসবের আয়োজন করেছিলাম। ভাঙড়ের সেখানে 3614 জন মানুষ 10 দিন ধরে রক্ত দিয়ে এটা প্রমাণ করে দিয়েছিল ভাঙড় মানে শাসকের কিছু নেতার দ্বারা, ভাঙড় মানে হিংসার জায়গা, ভাঙড় মানে হানাহানির জায়গা, ভাঙড় মানে মারামারির জায়গা, সেটাকে ঘুচিয়ে দিয়ে ভাঙড় মানে রক্তদানের জায়গা। ভাঙড়ের পরিচয় হচ্ছে মারামারি হানাহানি নয়, রক্ত দিয়ে অন্যের প্রাণ বাঁচায়, এটাই ভাঙড়ের পরিচয়। ভাঙড়ের মানুষরা প্রমাণ করে দিয়েছে। আজকে ঘাটেশ্বর অঞ্চলের পরিচালনায় আইএসএফ এর নেতৃত্বরা আছেন, তাদের সহযোগিতায় এই অঞ্চলের মানুষেরা আজকে তাই কত রক্তদান হয়েছে জেনে নিয়ে আসো, বলো 300 না, এক্সাক্ট ফিগার বলো তো। প্রায় 300-র কাছাকাছি মানুষ এখনো পর্যন্ত রক্ত দিয়ে দিয়েছেন। এটা প্রমাণ করে দিচ্ছে এই মন্দিরবাজারের মানুষ, এই ঘাটেশ্বরের মানুষ রক্তপাত মারামারি হানাহানি চায় না। রক্তদানী মানুষের প্রাণ বাঁচুক, রক্তদানের পরিবেশ হোক, সৌহার্দ্যের পরিবেশ হোক, সৌজন্যতার এলাকায় সৌজন্যতা ছড়িয়ে পড়ুক, এটাই তারা প্রতিষ্ঠা করতে চায়। আমি ধন্যবাদ জানাবো যে সমস্ত রক্তদাতারা দিয়েছেন এবং যারা ভাবছেন রক্ত দেব কি দেব না, অন্য কোনো সময় তাদের উদ্দেশ্য আমি কটা কথা বলবো। যে সমস্ত মায়েরা দাঁড়িয়ে আছেন, জায়গা আছে, আপনারা বসতে পারেন। অত অনেক হয়তো ধরুন আমি আধ ঘন্টা মতো বক্তব্য দেবো, তাহলে দাঁড়িয়ে থাকতে হবে, বসার জায়গা আছে। ওইদিকে যারা বাপেরা আছেন, ভাইরা, বসার জায়গা আছে, আপনারা এসে বসতে পারেন। এদিকে যারা আছেন এদিকে চলে আসুন, এদিকটা খালি রাখুন, পিছনে মায়েরা দেখছে, মায়েদের অসুবিধা হচ্ছে, রাস্তার উপর থেকে মায়েরা দেখছে, আপনার এদিকে চলে আসুন। আমরা যারা উপস্থিত হয়েছি অনেকে ভয় পাই, রক্ত দিলে কি হবে না হবে, অনেকে আমরা ভয় পাই, সেই জন্য অনেকে দিই না, বা অনেকে মোটিভেট করতে পারি না, তারা মোটিভেটেড হতে পারে না বলে রক্ত দেয় না। আমি আপনাদের কয়েকটা মেডিকেল সায়েন্সের কথা বলবো। বিজ্ঞান বলছেন কোন পুরুষ যদি নিয়মিত 90 দিন ছাড়া ছাড়া রক্ত দেয়, কোন মহিলা যদি নিয়মিত 120 দিন ছাড়া রক্ত দেয়, তার ক্যান্সার রোগের সম্ভাবনা কমে যায়, তার স্ট্রোকের সম্ভাবনা কমে যায়। যারা মায়েরা আছেন, বাপেরা আছেন, উভয়কেই বলছি, আজকের দিনে দেখবেন গ্রামে গঞ্জে পাড়াতে পাড়াতে মহল্লাতে ক্যান্সার রোগের রোগী বেড়ে আর সক্ষম থাকছে না। পৃথিবীর 5টা ভয়ঙ্কর রোগের মধ্যে অন্যতম ভয়ঙ্কর রোগ হচ্ছে ক্যান্সার রোগ, তার সাথে সাথে আরেকটা ভয়ঙ্কর রোগ হচ্ছে স্ট্রোক। তাই মেডিকেল সায়েন্স বলছে যদি কোনো পুরুষ 90 দিন ছাড়া, কোনো মহিলা 120 দিন ছাড়া নিয়মিত রক্তদান করে, তাহলে এই দুটো সম্ভাবনা অনেক কমে যায়। তাই বন্ধুগণ, যারা উপস্থিত হয়েছেন, যারা ভাবছেন রক্ত দেব কি দেব না, ভয় পাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলবো রক্ত দিয়ে যেন অন্যের প্রাণ বাঁচতে পারে। রক্ত নিয়মিত দান করলেও কিন্তু আপনার স্বাস্থ্য ভালো থাকতে পারে। আপনারা অনেকে জানেন বা অনেকে জানেন না, আপনাদের জ্ঞাতার্থে বলছি, স্ট্রোকের যারা আক্রান্ত হয় অনেকে মারা যায়, কিন্তু যেগুলো বেঁচে থাকে তার 70% মানুষ শারীরিকভাবে আর সক্ষম থাকে না, তারা শারীরিকভাবে অক্ষম হয়ে যায়, তারা কর্মকাণ্ড আর করতে পারে না, তারা স্বাভাবিক জীবন যাপন করতে পারে না। তাই অনুরোধ করব, এই ভয়ঙ্কর রোগ থেকে, এই ভয়ঙ্কর ব্যাধি থেকে পরিত্রাণ পাওয়ার যে রাস্তা আছে, সেটাও একটা রাস্তার মধ্যে হচ্ছে একটা রাস্তা, সেটা নিয়মিত পুরুষের জন্য 90 দিন, মহিলাদের জন্য 120 দিন ছাড়া ছাড়া আপনারা রক্তদান করবেন। সাথে এটা অনুরোধ করব, আজকে দুঃখ লাগে, আজকে বলতে বাধ্য হচ্ছি, রক্তদানকে নিয়েও তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক ওরা করে ফেলছে। এই রক্তদানকে নিয়েও রাজনীতিকরণ হচ্ছে। আমি একটা কথা ভেবে পাই না, যদি তৃণমূল কংগ্রেসের কোনো সময় রক্তের প্রয়োজন হয়,
তারা কি গিয়ে বলবে যে আমি তৃণমূলের লোক, আমাকে তৃণমূলের রক্ত দাও? বলবে কেউ? তারা কি বলবে আমার অমুক গ্রুপের রক্ত চাই, অমুক গ্রুপ চাই, গ্রুপের ব্লাড চাই, আমাকে দিন। কিন্তু রক্তদান অনুষ্ঠান করলে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ডিস্টার্ব করা হয়। কোনো সময় বলে নাকি রক্ত বিক্রি করে দিচ্ছে, মানে হেন তেন প্রকারে রক্তদান শিবিরটাকে বন্ধ করতে হবে ওদের প্রচেষ্টা। আবার কোনো জায়গায় প্রশাসনকে কাজে লাগিয়ে, প্রশাসনকে ভয় দেখিয়ে এই পরিবেশ করতে চাইছে। আমি বলি একটা কথাই জায়গায় দাঁড়িয়ে, 90 দিন পরে যারা আজকে রক্ত দিলেন তাদের কাছে অনুরোধ করব, প্রতি 90 দিন ছাড়া পুরুষেরা, মহিলারা প্রতি 100 দিন 120 দিন ছাড়া রক্ত দেবেন। 90 দিন পরে বা 120 দিন পরে আইএসএফের পক্ষ থেকে রক্তদান শিবির হোক আর নাই হোক, আপনারা দেখতে যাবেন না। আমি আপনাদের কাছে অনুরোধ করব, 120 দিন বা 90 দিন পরে যদি আপনার সামনে যেই রক্তদান শিবিরই হোক না কেন, সেখানে গিয়ে আপনারা আপনাদের মূল্যবান রক্ত দেবেন। অনেক সময় দেখা যায় অনেক মন্দির কমিটি, অনেক মসজিদ কমিটি, অনেক ঈদগাহ কমিটি, অনেক শ্মশান কমিটি, অনেক দুর্গা উৎসব কমিটি, অনেক নবী দিবস কমিটি এই রক্তদান শিবির করে, বা বিভিন্ন রাজনৈতিক দলেরা রক্তদান শিবির করে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমরা যেমন রক্তের জাত দেখি না, রক্তের ধর্ম দেখি না, রক্তের বর্ণ দেখি না, ঠিক একইভাবে আমরা যখন রক্তদান করতে যাব, সেই জায়গায় কোন ক্লাব করছেন, কোন ধর্মীয় সংগঠন করছে, কোন পলিটিক্যাল পার্টি করছে, কোন এনজিও করছে, কোন দুর্গা উৎসব কমিটি করছে, বা কোন নবী দিবস কমিটি করছে, আমরা দেখব না। প্রতি 90 দিন ছাড়া বা প্রতি 120 দিন ছাড়া আমাদের সামনেই যেই শিবিরটা হোক না কেন, সেখানে গিয়ে আমরা রক্ত দেব। এই রক্তদানের মাধ্যমে সৌহার্দ্যের পরিবেশ গড়ে তুলব, সম্প্রীতির ঐক্যের বার্তা দেব, সাথে সাথে আপনিও স্বাস্থ্য সম্পর্কে সচেতন, এই বার্তাটাও সেখানে দিয়ে আসবো। এটা আপনাদের কাছে অনুরোধ করছি। ঘাটের শহরাঞ্চলে যারা নেতৃত্বরা আছেন, আমি আপনাদের বলবো, 90 দিন পরে যদি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এলাকায় কোনো রক্তদান শিবির হয়, আপনারা কোন পার্টি করছে দেখার দরকার নয়। আপনারা দায়িত্ব নিয়ে ঠিকই যেভাবে আমাদের এই রক্তদান শিবিরটাকে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে সহযোগিতা করেছে, ঠিক একইভাবে ডোনারগুলোকে ওখানে নিয়ে গিয়ে তৃণমূলের রক্তদান শিবিরটা যাতে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছায় তার ব্যবস্থা করবেন। কারণ তৃণমূলের রক্তদান শিবিরটা হচ্ছে তৃণমূলের ব্যানারে হতে পারে, কিন্তু আমরা চাইবো মানুষ উপকৃত হোক। আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য রাজনীতির ময়দানে এসেছি। প্রধান, উপপ্রধান, মেম্বার হতে হবে, সমিতির মেম্বার হতে হবে, এমপি এমএলএ হতে হবে, এটা আমাদের কাছে ম্যান্ডেটরি নয়। আমাদের কাছে ম্যান্ডেটরি হচ্ছে সমাজকে পরিবর্তন করতে হবে। রক্তের যে হাহাকার দেখা দিচ্ছে, রক্তের অভাবে বড় বড় অপারেশন বন্ধ হয়ে যাচ্ছে, রক্তের অভাবে থ্যালাসেমিয়া রোগীরা আক্রান্ত, যারা আক্রান্ত থ্যালাসেমিয়া রোগে, তাদের কাছে অনুরোধ করব সেখানে গিয়ে দেবেন। কারণ আমাদের যখন রক্তের প্রয়োজন হয়, আমরা গিয়ে একবারের জন্য বলি না যে অমুক পার্টি করি, আমি হিন্দু, আমি মুসলমান, আমি খ্রিস্টান, আমি অমুক জাতের, আমি অমুক বর্ণের, আমাকে অমুক জাতের অমুক বর্ণের রক্ত দাও, কথা একবারের জন্য বলি না। যখন আমরা কথা রক্তের যখন প্রয়োজন হয় বলি না, ঠিক ওইটাই আমরা করব যখন রক্তদান শিবির হবে, সেখানে গিয়ে এই বার্তা আমরা দেব। কি হবে তো নাকি ভাই? হাত তুলে দেখান। আমরা যেমন রক্তের জাত ধর্ম বর্ণ দেখি না, রক্তের রাজনৈতিক পরিচয় আমরা দেখব না। কিন্তু অতীব দুঃখের সাথে বলতে হচ্ছে, আজকে তৃণমূল কংগ্রেসের মাধ্যমে আমরাও জানতে পারছি রক্তেরও রাজনৈতিক রং হয়ে যাচ্ছে। তার প্রমাণস্বরূপ যখন আমরা রক্তদান শিবিরের মতো এই ধরনের সামাজিক অনুষ্ঠান করতে চাইছি, তখন বাধা দেওয়া হচ্ছে আমাদেরকে। বুঝতে পারছেন কোন সমাজ কোন দিকে যাচ্ছে? বন্ধুগণ, যারা উপস্থিত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, রক্ত দেবেন। সর্বোচ্চ 18 থেকে 22 দিনের মধ্যে আপনি যে রক্তটা দিয়েছেন সেটা রিকভার হয়ে যাবে, সেটা শরীরে আরো আবার চলে আসবে। ভয় ভীতির কোনো জায়গা নাই, আতঙ্কিত হওয়ার কোনো জায়গা নাই। রক্ত দিলে আপনার শরীর সুস্থ থাকবে। আজকের এখানে যারা উপস্থিত হয়েছেন, অনেকে একাধিকবার রক্ত দিয়েছেন, অনেকে প্রথমবার আবার দিচ্ছেন। প্রত্যেক রক্তযোদ্ধাকে আমি ধন্যবাদ জানাই। আপনাদের প্রচেষ্টাতেই আমাদের রক্তদান শিবির সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে
সহযোগিতা করছে। বন্ধুগণ, সাথে সাথে আমরা আরো দুটো বিষয় রাখছি। একটা হচ্ছে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান এবং মেধাবী ছাত্রছাত্রীদেরকে, কৃতি ছাত্রছাত্রীদেরকে আমাদের পার্টির পক্ষ থেকে কিঞ্চিৎ সংবর্ধনা। কেন এটা দেওয়া হচ্ছে সংবর্ধনা? তাদেরকে উৎসাহিত করা, আগামী দিনে তাদের মধ্যে থেকেই তো ভালো পলিটিশিয়ান বেরিয়ে আসবে, তাদের মধ্যে থেকেই তো ভালো অফিসার, পুলিশ অফিসার বেরিয়ে আসবে, তাদের মধ্যে থেকেই তো বড় ডক্টর বেরিয়ে আসবে, তাদের মধ্যে থেকেই তো আগামী দিনে সমাজ সেবক বেরিয়ে আসবে। আগামীর এরা প্রজন্ম, আগামীর ভবিষ্যৎ, সেই জন্যই আমরা তাদেরকে সংবর্ধিত করছি। এবং এই সংবর্ধনা অনুষ্ঠান দেখে যারা পড়াশোনাতে তুলনামূলক একটু গাফলতি করে, তাদের মনের মধ্যে স্পিরিট বাড়বে যে আমরাও আগামী দিনে কোনো ওই ধরনের স্ট্রেস থেকে আমরা এমন পড়াশোনা করব, সেই স্ট্রেস থেকে আমাদেরকেও সংবর্ধিত করা হবে। বা তার পরিবারগুলো তাদের পরিবারের সন্তানগুলোকে আরো উৎসাহিত করবে। সেই জন্য আমাদের পক্ষ থেকে কিঞ্চিৎ তাদেরকে সংবর্ধিত করব আজকের প্রোগ্রাম। বন্ধুগণ, যারা উপস্থিত হয়েছেন, বড্ড কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা অতিবাহিত হচ্ছে। একদিকে দুর্নীতি, একদিকে অপশাসন, একদিকে অন্যায়, একদিকে চুরি, একদিকে অরাজকতা, একদিকে ধর্মের আফিম খাইয়ে মানুষের অধিকারকে লুট করা হচ্ছে, অন্যদিকে আমরা ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে, মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে অবিরাম লড়াই করে যাচ্ছি। এই লড়াইয়ের পথটা কিন্তু অত সহজ নয় বন্ধুগণ। আপনারাও বুঝতে পারছেন, যারা আপনারা বিরোধী দল থেকে বিলং করেন, আমাদের এখানে যারা গণতন্ত্রকে রক্ষার লড়াই নেমেছিলেন, যারা নির্বাচিত হয়েছেন, তাদেরকে বিভিন্নভাবে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। কাউকে বলছে বিরোধীদেরকে কাজ দেবে না, তো কাউকে বিভিন্নভাবে ধমকানো চমকানো হচ্ছে। অ্যাকচুয়ালি এগুলো করছে যারা, তারা গণতন্ত্রের পরিপন্থী, তারা গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলছেন, মানুষের রায়কে মান্যতা দিতে চাইছে না। ফলে আজকে এই দিন আমাদেরকে দেখতে হচ্ছে। তারা ভুলে যাচ্ছে হয়তো গণতন্ত্রের বিরোধীরা যত শক্তিশালী থাকবে, গণতন্ত্র আজকে ততটাই সুরক্ষিত থাকবে। কিন্তু রাজ্য সরকার কি কেন্দ্র সরকার দেখুন, দুটো সরকারই দেখুন মানুষকে ধর্মের নামে, একটা পানির বোতল চাইছে দিতে পারছো না, ও তো হাত দেখিয়ে ইশারা করছে। কি রাজ্য সরকার কি কেন্দ্র সরকার দেখুন মানুষকে ধর্মের আফিম খাইয়ে মূল স্রোত থেকে সরিয়ে দিয়ে লুটতে শুরু করেছে এক প্রকার। 2014 সালের আগে কেন্দ্র সরকার বলেছিল, বিজেপি তখন বিজেপি সরকারে আসেনি, হিন্দু খাতরে মে হ্যায়। আর 2011 সালের আগে বলেছিল, এই তৃণমূল তখন ক্ষমতায় আসেনি, মুসলমান খাতরে মে হ্যায়। 2014টা একটু ভালো করে মনে আছে আমার। 2014 আগে যখন এই স্লোগান তুলছিল, हिंदू खतरे में है, अगर हम लोग सत्ते में आएंगे तो हिंदू के लिए बहुत कुछ करेंगे। আমি এত মনে মনে ভাবছিলাম, এতদিন তো আমরা বঞ্চিত আছি, হয়তো বিজেপি তাহলে কিছু হিন্দুদের উপকার করুক। আরে সে তো আমারই ভাই, আমাদেরই তো পরিবারের সদস্য, আমাদের তো বাইরের কেউ নয় তারা। স্যার আমার অন্তত হিন্দু ভাইয়ের উপকৃত হোক। কি দেখলাম দিনের শেষে হিন্দু খাতরে মে হ্যায় বলে অমিত শাহজির ছেলের জয় শাহজির বিজনেসের 14,000 গুণ বেড়ে গেল। আর আমার পাড়ার এই এলাকার যিনি হিন্দু ভাই আছেন, যিনি সকালে উঠে মাঠে গিয়ে সন্ধ্যায় মাঠে ফিরে, তাকে ওই কাজই করে যেতে হচ্ছে, তার কোনো উন্নতি দেখতে পেলাম না। অপরন্ত তাকে কি দেখলাম, সে যখন পেট্রোল ডিজেল কিনতে যাচ্ছে, হিন্দু যখন তাদের ভাষায় বিপদে ছিল, 60 টাকার নিচে পেট্রোল ডিজেল কিনেছিল, আজকে হিন্দুকে উদ্ধার করার নামে সেই হিন্দু ভাইকে আবার 100 টাকার গায়ে পেট্রোল ডিজেল কিনতে বাধ্য করছে। হিন্দু খাতরে মে হ্যায় বলে হিন্দু ভাইকে উদ্ধারের নামে হিন্দু ভাইকে সব থেকে বেশি শোষণ এই আমলে হচ্ছে। 2011 সালের আগে মমতা ব্যানার্জি চিৎকার চেঁচামেচি করে সাচার কমিটির সুপারিশগুলো বা সাচার কমিটির রিপোর্টকে আপনাদের আমাদের সামনে তুলে ধরে, এই মুসলমান বিপদে আছে, শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে মুসলমানদের অবস্থা খারাপ, এই 34 বছরের সরকার মুসলমানদেরকে শোষণ করেছে, মুসলমানকে বঞ্চিত করেছে বলে অনেক বড় বড়
বড় ডায়লগ দিলেন। পশ্চিমবাংলার মুসলমানরা ভাবলে এবার হয়তো কেউ আমাদেরকে উদ্ধার করবে, এবার হয়তো কেউ আমাদেরকে বাঁচাবে। আমাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে মুসলমানরা পিছিয়ে আছে, এবার হয়তো কেউ মনে হয় আমাদেরকে একদম ঠেলে অনেক উপর দিকে নিয়ে যাবে, মুসলমানদেরকে বাঁচাবে বলেছিল। দিনের শেষে বা সমকাজে সমবেতন, পার্শ্ব শিক্ষকদের মাইনের কথা যখন বলছি তখনই বলছে কেন হয়তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। যখন বলছি সরকারি কর্মচারীদের হকের দিয়ে কেন পাচ্ছে না, তাদের হকের দিয়ে বুঝিয়ে দিতে হবে, তখন বলছে কেন হয়তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। যখন বলছি কৃষকদের বিজ্ঞানসম্মতভাবে চাষ করার জন্য উৎসাহিত করতে হবে, তখনই বলছে কেন হয়তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। যখন বলছি কয়লা চুরি হচ্ছে কেন, বালি পাচার হচ্ছে কেন, চাকরি বিক্রি হয়ে যাচ্ছে কেন, তখনই আবার উত্তর দিচ্ছে ওই তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। মানে যেই প্রশ্নই করি না কেন শাসককে, সেই ঘুরে ফিরিয়ে এসে মাকে সামনে দান করে দিচ্ছে, মায়ের হাতে 500 টাকা দিচ্ছে বলে মাকে ঢাল হিসাবে ব্যবহার করা হচ্ছে। আমি বলি আমাদের পার্টি বলে 500-1000 টাকা ওই ভিক্ষার মতো দিয়ে লাভ হবে না। যদি প্রকৃত অর্থে মায়েদেরকে, বোনেদেরকে, মহিলাদেরকে স্বাবলম্বী করতে চান, তাহলে এনাদের হাতে কাজ দিন। মাস গেলে 5000-এর আশপাশে ইনকাম করবে, এই কাজের ব্যবস্থা মায়েদের হাতে তুলে দিন, এই দাবি আমরা করছি। আগামী দিনে যদি পশ্চিম বাংলাতে আমাদের হাতে দায়িত্ব আপনারা তুলে দেন, আমাদেরকে যদি সরকারে রাখেন, প্রশাসনকে ব্যবহার করার সুযোগ দেন, আমরা দায়িত্ব নিয়ে লক্ষ্মী ভান্ডারের কথা বলছে, বিরোধিতা কিন্তু করছি না, মায়েদের বলছি। মায়েরা বলুন, আপনাদের কারো পরিবারের কোনো মহিলার সন্তান প্রসবের সময় আসলে সরকারি হসপিটালে গিয়ে আপনাদের বাড়ির সন্তানগুলো তো একটু বলবেন কোথায় যেতে হয়? বেসরকারি হসপিটালে। সরকারি হসপিটালে হয় কি? মায়ের একটু বলবেন হয়? কোথায় যেতে হচ্ছে? ম্যাক্সিমাম বেসরকারি হসপিটালে। বেসরকারি হসপিটালে যাওয়া মানেই কি কম করে 15 থেকে 20,000 টাকা বিল আপনার করে দিচ্ছে। আমাদের বক্তব্য 500,000 পরে হবে। আগে সরকারি হসপিটালগুলোকে চিকিৎসা পরিষেবার উপযুক্ত করুক। ট্রিটমেন্টের প্রয়োজন হলে বা বাড়ির কোন সদস্য ট্রিটমেন্টের প্রয়োজন হলে বেসরকারিতে গিয়ে ওই 10,000-15,000 বিলের দরকার নাই। সরকারিতে গিয়ে বিনা মূল্যে যাতে আমি চিকিৎসা পরিষেবা পাই, তার ব্যবস্থা সরকারকে করতে হবে, এই আওয়াজ আমরা তুলি। মাকে না হলে বছরের শেষে 6,000 টাকা দিচ্ছে, সেই মায়ের পরিবারের কোনো একজনকে চিকিৎসা পরিষেবা নিতে গেলে কোথায় যেতে হচ্ছে? বেসরকারিতে গিয়ে কত টাকা দিতে হচ্ছে? 8,000-10,000 টাকা বিল করিয়ে আনছে। তাই আমাদের আপনাদের বলবো একটু সতর্ক হন, সজাগ হন। 500 টাকা আপনার হাতে ধরিয়ে দিচ্ছে। আজকে সরষের তেলের কিলো কততে পৌঁছেছে? মায়েরা বলুন, 500 টাকা আপনার হাতে মাস গেলে ধরাচ্ছে। আলুটা কিনতে যান বাজারে, নিত্য প্রয়োজনীয় জিনিসটা কিনতে যান, সে দামটা আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। 500 দিয়ে আপনাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আপনাকে 500 দিয়ে আপনার কাছ থেকে ওরা 5,000 বার করে নিচ্ছে, আপনি বুঝতে পারছেন না। তাই আওয়াজ তুলতে হবে। আপনাকে 500 দিচ্ছে, আর আপনার সন্তানটা যে প্রাইমারি স্কুলে পড়তে যায়, একটু গিয়ে দেখুন তো, 400 ছাত্রছাত্রী আছে একটা প্রাইমারি স্কুলে। উদাহরণের জন্য বলছি আমি, কটা টিচার আছে ওখানে? 3 থেকে 4টে। তাহলে আপনাকে হাতে 500 দিচ্ছে, আপনার ছেলের বুনিয়াদী শিক্ষা যেখান থেকে হবে সেই মেরুদণ্ডটা ভেঙে দিচ্ছে। আপনার ছেলে, আপনি আর্থিকভাবে স্বাবলম্বী নয়। আচ্ছা, আমি একটা জিজ্ঞাসা করতে চাই, এখানে যারা উপস্থিত আছেন, কতজনের ছেলে মেয়ে বেসরকারি স্কুলে পড়াশোনা করে? সরকারি স্কুলে তো সবাই পড়াশোনা করে। কতজনের ছেলে মেয়ে বেসরকারি স্কুলে পড়াশোনা করে? মানে মাস গেলে 8,000-10,000 টাকা খরচ করে পড়াই কতজনের ছেলে? আমি একজনকে দেখতে পাচ্ছি। আর কেউ আছে? একজন, দুজন হাত তুলেছিল। বেসরকারি স্কুলে পড়ে? আপনার ছেলে বেসরকারি স্কুলে পড়ে? হ্যাঁ, এই তো 4 জন হলো টোটাল। এখানে এত মানুষ আছে, মাত্র 4 জনের ছেলে মেয়ে বেসরকারিতে পড়ে, অর্থাৎ গাঁটের টাকা খরচ করে বেশি করে পড়াতে হয়।
এখানে কৃষিকাজের সাথে যুক্ত কারা? কৃষক কারা? জমিতে চাষবাস করে কারা? একটু হাত তুলুন না, ভালো লাগবে। ম্যাক্সিমাম মানুষ এখানে কৃষিকাজের সাথে যুক্ত। আপনাদের মাসিক গড় আয় কত আমি বলবো? আপনাদের বলতে হবে না। সারা পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড় আয়, পশ্চিমবাংলার কৃষকরা মাস গেলে 7,000 টাকার নিচে ইনকাম করে, বিলো 7,000। আরে ডেটা বলছি, আমার নানি দাদির গল্প বলছি না, এখানে তথ্য বলছি যে পশ্চিমবাংলার কৃষকরা মাস গেলে 7,000-এর নিচে ইনকাম করে। যদি 7,000-এর নিচে ইনকাম করে, এদের পক্ষে ওই বেসরকারি স্কুলে ভর্তি করিয়ে তার ছেলে মেয়েদেরকে 10,000 8,000 টাকা মাসে খরচ করে পড়াবার মতো সামর্থ্য আছে তো? স্বাভাবিকভাবে নয়। এ ছেলেমেয়েরা স্বাভাবিকভাবে নয়। এ ছেলেমেয়েরা কোথায় পড়বে? ওই প্রাইমারি স্কুলে, জুনিয়র হাই স্কুলে পড়বে। তারপরে এলাকায় যদি কলেজে পাঠাতেও দরকার, তাহলে কলেজে যাবে। কিন্তু আমার কথা, কলেজ অব্দি যে পৌঁছাতে পারবে তো আপনার ছেলেটা। আপনার বাচ্চাটা যখন প্রাইমারি স্কুলে পড়ছে, 400 ছেলে মেয়ে আছে, সেখানে টিচার মাত্র 4 জন, 4 জনও মনে হবে না। কি হচ্ছে? যে ঘন্টা মারছে, যেই প্রেজেন্ট করছে, সেই মিড ডে মিলের দায়িত্ব দেখছে, সেই জুতো জামা কাপড় দেওয়ার দায়িত্ব দেখছে, এই চলছে। ফলে পড়াশোনা আর হচ্ছে না। ওখানে কি হচ্ছে? একটা লঙ্গরখানায় পরিণত হয়েছে। আপনি ভাবছেন আপনার ছেলে তো স্কুলে যাচ্ছে। যদি আমার কথা ভুল হয়, বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করবেন। এখন জিজ্ঞাসা করতে হবে না। যে ক্লাস 4-এ পড়ে সেই ছেলেটাকে জিজ্ঞাসা করুন তো গিয়ে বাড়িতে, বাবা 4 বানানটা একটু ইংলিশে বলতো। খারাপ লাগছে নাকি? ও আপনার ছেলে আমার বাড়ির সন্তান, আমার পরিবারের সদস্য, কষ্টর কথা বলছে ওই জন্য। ফলে কি হবে? আপনার ছেলে ক্লাস 4-এ পড়ে 4 বানানটা বলতে পারবে না ইংলিশে। বাংলায় তো দাঁত ভেঙে ফেলবে বলছে। বুঝতে পারছেন না? এই পরিস্থিতি করছে। আর দেখুন, যারা বিত্তশালী নেতা খেতা, তাদের ছেলেরা কোথায় পড়াশোনা করছে? দামি ইংলিশ মিডিয়ামে। ফলে আপনার ছেলে যখন 5-এ ভর্তি হতে যাবে হাই স্কুলে, 2 দিন ক্লাসে যাবে খুব বেশি হলে। এখন তো বলছে সবাইকে পাস করিয়ে দাও। 2 দিন ক্লাসে যাবে, বড় লোকের ছেলেটাও যাবে, নেতার ছেলেটাও যাবে, আপনার ছেলেটাও যাবে। মাস্টার মশাই যখন পড়া ধরবে, ওই নেতার ছেলে গড় গড় করে পড়ার উত্তর দেবে। আর আপনার ছেলে তো তার তো ভিত তো শেষ করে দিয়েছে মমতা ব্যানার্জি। আপনার হাতে 500 টাকা ধরিয়ে আপনার ছেলের ভিত শেষ করে দিয়েছে। আপনার তখন কি করবে? আপনার ছেলেটা 2-4 দিন ওকে কান ধরে হলে দাঁড় করিয়ে রাখবে। ওই ক্লাসের মধ্যে অপমানিত হবে, সে পড়া ভালো করে পড়তে পারবে না। আপনার ছেলে আর মাঠে স্কুলে যাবে না, চলে আসবে, বলবে মা আমাকে কাজে পাঠিয়ে দাও। তাহলে আপনার ছেলেটার মধ্যে যে মেধাটা আছে, সেটা কে শেষ করছে? এই মমতা ব্যানার্জি সরকার, স্কুলের টিচার না দিয়ে। তাই আমি আপনাদের বলবো, এখানে যেহেতু অনেক সংখ্যায় মহিলারা উপস্থিত আছে, মায়েদের উদ্দেশ্যে বলবো, আওয়াজ তুলুন আগে আপনারা। আমরা তো তুলছি সব সময়, আপনাদেরকেও তুলতে হবে। 500 হাজারের আগে প্রাইমারি স্কুলে সর্বপ্রথম আওয়াজ তুলুন। প্রাইমারি আর আপার প্রাইমারি, যেটা এডুকেশন একটা ছেলের ব্যাকবোন বলে মনে করি আমরা, প্রাইমারি আপার প্রাইমারিতে নিয়োগ হোক এবং ছাত্র অনুপাতে শিক্ষক নিয়োগ হোক, এই আওয়াজটা তুলুন। অন্যথায় 500 দিয়ে আপনার ছেলের ভবিষ্যৎকে নষ্ট করে দেবে। আপার প্রাইমারি যারা পরীক্ষা দিল, তাদের চাকরিটা অন্যজনকে বিক্রি করে দিল, আর তারা আন্দোলন করছে। SLST 9, 10, 11, 12 দেখুন খোঁজ নিয়ে 1000 দিনের উপরে আন্দোলন করছে। তাদের পাশেও আমরা আছি। তাদেরকে যারা মেধাযুক্ত, তারা যাতে দ্রুত চাকরি পায়, তাদের জন্য আমরা কথা বলছি। কিন্তু মায়েদের বলার উদ্দেশ্য হচ্ছে, আমাদেরকে শুধু ভুল বুঝিয়ে রাখা হচ্ছে, আমাদেরকে শিক্ষা থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে। যারা এখানে উপস্থিত আছেন, আমাদেরকে CA এর ভয় দেখাচ্ছে। কি বলছে? দেশ থেকে নাকি তাড়িয়ে দেবে, তাই তো? এটা হচ্ছে তো। 2019-এর নির্বাচনের সময় দেশ থেকে তাড়িয়ে দেবে, ভোট দাও আমি আটকাবো, আর উনি বলে আমি ভোট দাও আমি অন্যদেরকে তাড়িয়ে দেব, এই বলে ভোটটা নিল। 2019-এর ভোটের পরে CA ফ্রিজের মধ্যে ঢুকে গেল, ঠান্ডা ঘরে চলে গেল। 2021-এর নির্বাচনের সময় আবার CA হবে করে চিৎকার করছিল।
21-এ নির্বাচন শেষ হয়ে গেল, আবার ওই সিএ এর কথা মানুষ ভুলে গিয়েছিল। 24-এ নির্বাচন আসতে চলেছে। কদিন আগে অমিত শাহজি ধর্মতলায় আসলেন, এসে বললেন আমি সিএ করেই ছাড়বো। 2019 থেকে সিএ হচ্ছে, ওটা হচ্ছে ভোট ধরা কর। আর আমরা ভয় পেয়ে যাচ্ছি নাকি আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবে। এখানে যারা আছেন অনেকে সিএ কে ভয় পায়, অনেকে ভয় পায় না। কিন্তু যারা ভয় পায় কেন, ওই অমুক বলেছে নাকি সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে, সেই জন্য ভয় পাচ্ছি। তো আমি আপনাদের বলবো, কেউ কি আইনটাকে একবারও পড়েছেন? একজন হাত তুলে দেখাবেন যে সিএ আইনটাকে পড়েছেন? আমরা পড়িনি। কারণ কি, পার্লামেন্ট থেকে পাস হয়েছে, ভাবছি আমরা ওখানে ইংলিশে আছে, বাংলা আমরা ভালো করে পড়তে পারিনি। আমাদেরকে ইচ্ছাকৃতভাবে পড়াশোনা থেকে দূরে রেখেছিল, এখনো রাখছে, আগামীতেও রাখবে যদি আমরা সচেতন না হয়। আমরা দলিত, আদিবাসী, পিছড়ে বর্গের মুসলিম সমাজের যারা আছি, সব সময় শাসক চাই ওই আদিবাসীটা, ওই দলিতটা, ওই মুসলিমটা, ওই পিছড়ে বর্গেরটা, ওই লোধা সবর জাতির ওরা যারা আছেন, ডোম মুচি যারা আছেন, আবার বিভিন্ন যারা আছি, আমরা যত অশিক্ষিত থাকবো ওদের তত সুবিধা হবে। ফলে কি হচ্ছে, সিএ এর আইনটা আমরা একবারও পড়িনি। কোন জায়গায় লেখা নাই কোন ভারতীয়কে তাড়িয়ে দেবে। আপনি ভারতীয়তার প্রমাণ কিভাবে হবে, এটা প্রশ্ন থাকবে। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, দেখুন ঘটনাচক্রে নয়, বাস্তব কথা বলছি। সবাই তো দাদুর জায়গাতে আছি, তাই তো ভাই? দাদুর সম্পত্তিতে তো আমরা সবাই ম্যাক্সিমাম আছি। এবার শহরের দিকে উঠে গেলে নতুন জায়গা কিনে আমরা সেখানে ঘর করেছি, কিন্তু গ্রামের মধ্যে দেখুন দাদুর জায়গার প্রমাণ আমি দিচ্ছি। এখানে বয়স্ক লোক কি আছে, এই তো, এই সামনে আসো, তুমি সামনে আসো, একবার এখানে আসো। বয়স কত? হ্যাঁ, 100 হয়ে গেছে? বোঝানোর জন্য বলছি, আপনি এনাকে চেনেন তো? আপনাদের এলাকারই? আচ্ছা বসো, বসো, চেয়ার দাও, বসো। ইনারকে বোঝানোর জন্য বলছি, বা আপনারা এখানে যারা আছেন 60 বছরের ঊর্ধ্বে তো অনেক লোক আছে এখানে। 60 বছরের ঊর্ধ্বে দেশ স্বাধীন হয়েছে, আমরা 75তম স্বাধীনতা দিবস উদযাপন করলাম, তাই তো? 1947-এ দেশ স্বাধীন হয়েছে। এখানে আছে 70-75 বছর বয়সের লোকেরা আছে, 70 বছরের লোকেরা আছে। 70 বছর যার বয়স, একটু আমি তাকে দিয়ে উদাহরণের জন্য বলছি, তার আব্বার যদি 70 বছর বয়স হয় ইনার, তাহলে জন্ম কত? 1952 সালে। কারো যদি 70 বছর বয়স হয়, তার জন্ম হচ্ছে 1952-তে। কারণ দেশ 75তম স্বাধীনতা দিবস উদযাপন করছে। এটা সবার জন্য বলছি, জাস্ট ভয়টাকে কাটানোর জন্য বলছি। তাহলে 1952 সালে জন্ম, দেশ স্বাধীন হচ্ছে 1947-এ স্বাধীন। তা উনি তো আকাশ থেকে পড়েনি, চটকে আসেনি, বা জমিন থেকে তো গাছের মতো হয়নি। ওনার আব্বা আম্মা তো আছে, কারো তো গর্ভে জন্ম হয়েছে, পিতা তো আছে। তো ওনার পিতার জন্ম কত সালে হবে? আমি ধরে নিচ্ছি 25 বছর বয়সে। ওনার বিয়ে করার পরে সন্তান হয়েছিল, তাহলে 1952 থেকে 25 বাদ দাও তো। স্বাধীনতার আগে হচ্ছে না স্বাধীনতার পরে? স্বাধীনতার অনেক আগে। তার বাপেরটা দেখি, অর্থাৎ ওনার দাদুর কথা বলি, 20 বছর আরো দাও ধরো, তাহলে দেখলে দেখা যাবে ওনার দাদুর বয়স, জন্মসাল হচ্ছে 1900 সালে। আর উনি যে জায়গাটাতে এখন আছে, ওনার দাদুর সম্পত্তির উপরে উনি আছেন। কাগজপত্র আছে বলেই তো উনি ওই জায়গাটাতে আছে, নালে তৃণমূল কংগ্রেস তো গিয়ে ওই জায়গাটা দখল করে নিত। এখন যেখানে খাস জায়গা পাচ্ছে সেখানে যে কামড়াকামড়ি করছে। যদি দেখে যে ওর বাড়ির কাগজ নাই, ওটা তো আগে দখল করবে পুলিশকে সাথে নিয়ে, পুলিশের একটা অংশকে কাজে নিয়ে সাথে নিয়ে। হ্যাঁ, আপনারা যারা উপস্থিত হয়েছেন, এখানে মহল্লা না তো, যারা উপস্থিত হয়েছে সবাই আমরা দাদুর সম্পত্তির উপরে আছি তো, কম বেশি সবাই। দাদুর সম্পত্তি কিভাবে? আমাদের কাছে দলিল বা পর্চার জন্যই তো দাদুর সম্পত্তি, কাগজ আছে তো, ওইটাই তো বড় ডকুমেন্টস। দাদু 1900 সালে জায়গা কিনেছে, দাদু তার দাদুর আমলে জায়গা কিনেছে। এখানে যারা উপস্থিত আছেন, কারো দাদু কি বাংলাদেশ থেকে এসেছে? বলবেন একটু, কারো দাদু এসেছে?
কারো আফগানিস্তান থেকে কারো দাদু এসেছে, কারো দাদু শ্রীলঙ্কা থেকে এসেছে, ওরকম তো ব্যাপার নয়। আপনার আমার দাদুরা দেখুন, খোঁজ নিয়ে দেখুন, দাদুর ইতিহাস ভুলে যাওয়ার ফলেই ভয় পাচ্ছে। আপনার আমার দাদুরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে, ব্রিটিশদের কালো থাবা থেকে দেশকে মুক্তি দেওয়ার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেছে। আর দেখবেন, না হলে যারা লড়াই করত তাদেরকে যোগ্য সাথ দিয়েছে। আপনার আমার দাদুর কন্ট্রিবিউশনের ফলে, আত্মত্যাগ আত্মবলিদানের ফলে দেশ স্বাধীন হয়েছে। আপনাকে আমাকে দেশ থেকে কেউ তাড়াতে পারবে? ভয় পাওয়ার কি আছে? এটাকে ভয় দেখানো হচ্ছে। আমি আপনাদের বলবো, এই সিএ আসছে, ভয় দেখাচ্ছে, যে কথা বলছিলাম। কারণ এই সিএতে কেন ভয় দেখাতে পারছে আমাদেরকে? আমরা পড়াশোনায় তুলনামূলক কম, আমরা পড়লাম না আইনটাতে কি আছে। ওই বললো কাগে কান নিয়ে পালিয়েছে, আমরা কাগের দিকে তাকাচ্ছি, কানের দিকে তাকালাম না। এর ফলে আমাদেরকে ভয় পেতে হচ্ছে। আমরা যখন ব্যাংকে যাই, তখন গিয়ে যদি টাকা জমা দিই, 1000 100 বানান ভুল থাকলেও টাকাটা জমা করিয়ে নেয়। আর সে টাকাটা যদি আমরা তুলতে যাই, যদি 1000 বা 100 বানান ভুল থাকে, আমাদের সাথে কেমন আচরণ করে ভাই বলুন না আপনারা? অনেক খারাপ ভালো ভাষা দেয় তো। যদিও খারাপ ভালো ভাষা দিলে তার প্রতিবাদ আপনারা করবেন, আপনাদের জন্যই তাকে ওখানে রাখা হয়েছে, আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য। কিন্তু আমি যেটা বলছিলাম, মায়েরা ভাবুন, আমরা যে সমস্যার সম্মুখীন এখন হচ্ছি পড়াশোনা কম জানার ফলে, আপনারাও কি চাইবেন আপনাদের সন্তানগুলো ওই খারাপ সমস্যার সম্মুখীন হোক? বাপ ভাই যারা আছেন তারাও কি চাইবেন? নিশ্চিতভাবে চাইবেন না। তাই অনুরোধ করবো আপনাদের কাছে, আওয়াজ তুলুন। আপনাদের এলাকায় যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র শিক্ষক রেশিও মেনটেন হচ্ছে না, অবিলম্বে শাসককে সেগুলো মেনটেন করতে হবে। এসএসকে থেকে শুরু করে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, তার কন্টিনজেন্সি ফান্ড থেকে শুরু করে আরো যে সমস্ত শিক্ষা সামগ্রী প্রয়োজন আছে, সেইগুলো শাসককে দিতে হবে। এই আওয়াজ আমাদেরকে তুলতে হবে, আর অন্যথায় যদি আমরা চুপ থাকি, আমাদের ভবিষ্যৎগুলো আরো খারাপের দিকে যাচ্ছে, যেমন আরো এগিয়ে যাবে। গতকালকে একটা ভয়ঙ্কর দৃশ্য সারা রাজ্যের মানুষ নয়, সারা দেশের মানুষ দেখলো। কি ভয়ঙ্কর দৃশ্য! এক নেতার বাড়িতে কোর্টের নির্দেশে, কোর্ট অর্ডার করেছে, রেশনে দুর্নীতি হয়েছে, তদন্ত করার জন্য একটা কেন্দ্রীয় এজেন্সির হাতে দিয়েছে, ইডির হাতে দিয়েছে। ইডির কাজ হবে নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত করে রেশন নিয়ে যারা দুর্নীতি করেছে, কি দুর্নীতি হয়েছে। আপনার আমার যে রেশনটা পাই, যে চালটা আসে, সেই চাল অনেক ক্ষেত্রে দেখবেন খারাপ চাল আমাদেরকে নিতে হয়। যেটা আসে সেটা মধ্যখান থেকে লুট হয়ে যায়। এই লুটের সাথে যারা যুক্ত, বা বাচ্চারা মিড ডে মিলে, আপনার আমার সন্তান যেখানে গিয়ে মিড ডে মিলের একটু খাবারটা পায়, সেটাও এই তৃণমূলের কিছু নেতা দ্বারা চুরি হয়েছে। কোর্ট সেই জন্য ইডিকে দায়িত্ব দিয়েছে, এটা তদন্ত করো, এর সাথে কারা কারা যুক্ত তাদের নাম, তাদেরকে বার করে নিয়ে আসো, কোর্ট তাদেরকে শাস্তি দেবে। ইডি গিয়েছিল গতকালকে সন্দেশখালী বা রাজ্যের বিভিন্ন জায়গাতে তদন্ত করছে। গিয়ে দেখলাম এক বড় নেতা বলে দাবি করে, তার বাড়ি ছিল না বা ছিল সেটা আমি বলতে পারছি না। তা দীর্ঘক্ষণ ডাকাডাকির পরে যখন কোনো সাড়া পায়নি, তার বাড়ির গেটটা ভেঙে ভেতরে ঢুকতে চেয়েছিল। সেই সময় কি হলো, অতর্কিত হামলা চালানো হলো তার উপরে। আমি মনে করি ওটা গ্রামের মানুষ স্বল্প ছিল, বাকিটা তৃণমূলের লোক ছিল। আর স্বল্প যে গ্রামের মানুষ ছিল, তাদেরকে ভুল বুঝিয়ে নিয়ে আসা হয়েছে ওখানে, তাদেরকে মিসগাইড করে নিয়ে আসা হয়েছে। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো, মিডিয়ার মাধ্যমে সেই সমস্ত মানুষের কাছেও বার্তা পৌঁছাবো, আমরা কোন কাজে বাধা দিচ্ছিলাম। যে গ্রামের মানুষকে ভুল বুঝিয়ে ইডি অফিসারের মাথা ফাটালো, গ্রামের মানুষকে, স্বল্প গ্রামের মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূল তার স্বার্থ চরিতার্থ করলো, তৃণমূল তার কাজকে হাসিল করলো। ওখানে তো সেন্ট্রাল ফোর্স ছিল ভাই। ওখানে যদি শীতলকুচির মতো বড় কোনো দুর্ঘটনা ঘটে যেত, মমতা ব্যানার্জির ভোট লুটতে সুবিধা হতো। ওখানে শীতলকুচির মতো ঘটনা যদি ঘটে যেত, ওটাকে সামনে রেখে সংখ্যালঘু তাস খেলতো মমতা ব্যানার্জি। কিন্তু একবারের জন্য মমতা ব্যানার্জি বললো না যে সেন্ট্রাল ফোর্সের সামনে বা ইডির সাথে যে আচরণটা হয়েছে ওটা খারাপ হয়েছে।
কোর্টকে আমরা অবজ্ঞা করতে পারি না। কোর্টের অর্ডার যদি আমাকে ভালো না লাগে, আমি তার উপরে যে কোর্ট আছে সেখানে আমি যাব, চ্যালেঞ্জ করতে পারি একটা অর্ডারকে। কিন্তু কোর্ট অর্ডারে যখন তদন্ত করতে গিয়েছে, তাদেরকে ওই রকম ভাবে ডিস্টার্ব করা আইনের বহির্ভূত, কোনোভাবে এটাকে মেনে নেওয়া যায় না। ধিক্কার, নিন্দা জানাচ্ছি। কিন্তু আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো, সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যাগুরু যারা আছেন এখানে, যারা বিশেষ করে পিছড়ে বর্গের আছেন, দলিত, আদিবাসী সহ মুসলিম মানুষকে আমি একটু সতর্ক করছি, এই আরাবুল, এই শওকত, এই আপনার শাহজাহানদের খেলাতে আপনারা পা দেবেন না, এদের খপ্পরে আপনারা পড়বেন না। ভাবুন, গতকাল যেভাবে ইডির আধিকারিকদের মাথা ফাটালো, সেন্ট্রাল ফোর্সের সাথে যেরকম ভাবে নোংরামি করলো, তাদের তো ভাই গুলি চালানো অর্ডার সব সময় থাকে। যদি গুলি চালাতো, গুলিটা কে খেত? এই শওকত, আরাবুল, শাহজাহান খেত, না আপনার পাড়াতে রাম রহিমের বুকে লাগতো? এ বলুন, ক্ষতিগ্রস্ত কারা হতো? এ আপনার পাড়ার রাম রহিম ক্ষতিগ্রস্ত হতো। 1 বছরের বেশি নয়, 2.5 বছর হতে যাচ্ছে। শীতলকুচির ঘটনা আমরা ভুলে যাচ্ছি না। তাদেরকে উৎসাহিত করে, তাদেরকে প্রভাবিত করে সেন্ট্রাল ফোর্সের দিকে পাঠিয়ে দিয়েছিল। সেখানে ডিস্টার্ব একটা হয়েছিল, একটা অরাজকতা হয়েছিল, ফলে সেখানে গুলি চালিয়েছিল। 4-4টে তাজা প্রাণ আমরা হারিয়েছিলাম। আমাদের ভাইকে আমাদের কাছ থেকে তারা কেড়ে নিয়েছিল। কারা কেড়েছে? আমি মনে করি শাসকের মদতে হয়েছিল। অনেক কথা তখন মমতা ব্যানার্জি বলেছিল, অনেক কথা তখন তৃণমূলের নেতারা বলেছিল। 2.5 বছর হয়ে গেল, ওই 4 জনের পরিবারের মধ্যে একজনও কিন্তু এখনো বিচার পায়নি, এটা মাথায় রাখবেন। গতকালকে যে ঘটনা ঘটেছে, আমি সিআরপিএফ এর যারা ওখানে জওয়ান ছিল তাদেরকে ধন্যবাদ জানাই, তাদের বুদ্ধিমত্তার পরিচয়কে আমি স্যালুট জানাই। তারা বুদ্ধিমত্তার সাথে তারা জিনিসটাকে হ্যান্ডেল করেছে, কোন রকম তারা এদের ফাঁদে পা দেয়নি। কিন্তু কতদিন ভাই, কতদিন এরকম চলতে থাকবে? যারা এখানে আছেন সংখ্যালঘু থেকে শুরু করে পিছড়ে বর্গের যারা আছেন, তাদের উদ্দেশ্যে বলছি, সব সময় বলির বাগড়া আপনাদেরকে করা হয়। বড় নেতাদের আর টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না। খোঁজ নিয়ে দেখুন তো, কালকের পর থেকে সন্দেশখালী গ্রামে কজন আছে সাধারণ মানুষ? এটা খোঁজ নিয়ে দেখুন। কালকের পর থেকে সন্দেশখালী গ্রামে যারা তৃণমূল করে বুথ লেভেলের, কজন বাড়িতে ঘুমাচ্ছে? আর বড় দাদা কোথা? ঠিক সে যার জায়গায় সেটিং হয়ে গেছে, যে ঠিক জায়গায় যে তার ডেরায় ঢুকে গিয়েছে। আর যারা গরিব মানুষ, যাদেরকে ফুলিয়ে ফুসিয়ে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করছিল, তারা কোথায় আজকে দেখুন। গতকালকে একটা ভিডিও বাইট দেখলাম যে 5 জনকে নাকি অ্যারেস্ট করেছে। আর স্বল্প কয়েকটা কথা বলে বক্তব্য শেষ করব। আমাদের এর মধ্যে এসে পৌঁছেছে আমাদের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক। ওকে স্টেজে রাখো। হাবিবুল্লাহ কে আছে? স্টেজে রাখো, আমি প্রোগ্রামে শেষে ওর সাথে কথা বলবো। সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয়, যে কথা বলছিলাম, আজকে একটা ভিডিও দেখলাম, বেশ কয়েকজনকে পুলিশ নাকি অ্যারেস্ট করেছে। তারা বলছে আমরা সরবেরিয়াতে বাজার করতে গিয়েছিলাম, আমাদেরকে ধরেছে। এটা আমি তাদের কথা একদম মিথ্যা উড়িয়ে দিতে পারি না। কারণ আমাকে যখন গত বছর 21শে জানুয়ারি অ্যারেস্ট করেছিল, আপনারা জানেন, সেই সময় কলকাতায় লেদার কমপ্লেক্স থানা বেশ কিছু মানুষকে অ্যারেস্ট করেছিল। তার মধ্যে সম্ভবত 4 থেকে 6 জন যারা একদম নির্দোষ, যারা লেদার কমপ্লেক্সে কাজ করে বাড়ি ফিরছিল, এই অপদার্থ থানার অফিসাররা তাদেরকে অ্যারেস্ট করে জেলে নিয়ে গিয়েছিল। তো এদের ব্যর্থ অপদার্থতা ঢাকার জন্য অন্যজনকে ধরে, এটা নতুন কিছু নয়। এই ধরনের অনেক ঘটনা ঘটে। তো কি হলো, কারা ক্ষতিগ্রস্ত হলো? ওই সাধারণ মানুষেরা যারা বাজার করতে গিয়েছিল। দেখতে থাকুন, মেন যে হোতা, যাদের নেতৃত্বে ওই ধরনের ইডির মাথা ফাটিয়েছে বা কেন্দ্রীয় ফোর্স জওয়ানদেরকে যারা ডিস্টার্ব করেছে, তারা দেখবেন সাইড হয়ে যাবে। আর সাধারণ মানুষ যাদেরকে ফুলিয়ে ফুসিয়ে নিয়ে গিয়েছিল, তাদের মুখ দেখে দেখে তারা অ্যারেস্ট হবে। তাই আপনাদের বলবো, সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। এই কাইজার, এই আরাবুল, এই শওকত, এই শাহজাহান, এই যারা আছে, এদের ফাঁদে আপনারা পা দেবেন না। এরা দুর্নীতি করবে, এরা চাকরি চুরি করেছে, এরা কয়লা চুরি করেছে, এরা বালি পাচার করেছে, অবৈধ
তখন ঢাল করে সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। সাধারণ মানুষের জন্য বলবো, ইডি সিবিআই যাচ্ছে আপনার হককে প্রতিষ্ঠা করার জন্য। আপনার বাচ্চা ছেলের মিড ডে মিলে চুরি করেছে বলি ওর বাড়িতে ইডি গিয়েছিল তদন্ত করার জন্য। আপনার রেশন চুরি হয়েছে বলি ওর বাড়িতে গিয়েছিল। সুতরাং ওর সাথে আইনে আছে, আইনে বুঝাবুঝি হবে। আপনারা এর মধ্যখানে ঢুকবেন না। আপনাদেরকে সতর্ক করছি, সজাগ করছি, না হলে দিনের শেষে দেখুন শীতলকুচির দিকে তাকিয়ে 2.5 বছর হয়ে গেল মমতা ব্যানার্জি আর শীতলকুচির কথা মুখে নেয় না। ওনার ভোটের দরকার ছিল, ভোট মিটে গেল, আর শীতলকুচির কথা ভাবে না। উনি সে রেজওয়ানের কথা বলেছিলেন, ভোটের দরকার ছিল, মিটে গেছে, রেজওয়ানের কথা ভুলে গেলেন। সাচার কমিটি নিয়ে অনেক বড় বড় কথা বলতেন, ভোট মিটে গেছে, আর ওনার প্রয়োজন নেই সাচার কমিটির কি যে রেকমেন্ডেশন গুলো আছে সেগুলোকে তোলা বা বাস্তবায়নের। তাই অনুরোধ করব আপনারা সজাগ সতর্ক থাকবেন। আমি আর সাথে এটাও সতর্ক থাকবেন। আমি আর সাথে এটাও বলবো, যদি অন্যায়ভাবে কাউকে তুলে নিয়ে যে অ্যারেস্ট করে, বিচার ব্যবস্থা আছো জীবিত আছে, আছো সজাগ আছে, তারা এখনো সিট ডাগা খাড়া রেখে তারা কাজ করে যাচ্ছে। যারা জাজেসরা আছেন তারা ভুল লোককে যদি তুলে নিয়ে যায় অবশ্যই তারা জামিন দিয়ে দেবে, বরঞ্চ বীর হয়ে বাইরে আসবে। তো আমাকে তো 41 দিন রেখেছিল, আপনারাই তো আমাকে আনতে গিয়েছিলেন। তাহলে যদি শাহজাহান সাহেবকে অ্যারেস্ট করতো কি করতো নাই বলতে পারবো না। যদি অ্যারেস্টও করে নেয়, উনি যদি চোর ডাকাত না হয়, উনি যদি রেশন চোর না হয়, উনি যদি বাচ্চাদের মিড ডে মিলে চুরি না করে থাকেন, উনি যদি এই যে রেশনের যে মালটা সে পরিবর্তন করে খারাপ মাল না দিয়ে থাকে, তাহলে অসুবিধা কি আছে? যদি ভুলক্রমে ওনাকে অ্যারেস্ট করে তাহলে উনি জামিন পেয়ে যাবে। আরে কদিন আগেই তো ফিরহাদ হাকিম সাহেবের বাড়িতে কত ঘন্টা ধরে, কদিন আগে দেখেছিলেন ফিরহাদ হাকিম সাহেবের বাড়িতে গিয়ে তল্লাশি চলছিল, কয়েক ঘন্টা ধরে তল্লাশি হলো, কিছু পায়নি, ফিরে চলে আসলো। তো ফিরহাদ হাকিম বাবুকে কি অ্যারেস্ট করে নিয়ে চলে গিয়েছিল? দেখলাম কি মদন মিত্র মহাশয়ের 2-3টে কোথায় বাড়ি ছিল, সেখানে গিয়ে তল্লাশি হচ্ছিল। কি হলাম দেখলাম কয়েক ঘন্টা পরে আবার ফিরে চলে আসলো, কিছু পায়নি, চলে এসেছে। তো শাহজাহান বাবুর বাড়ি গিয়ে যদি তল্লাশি করতো, কিছু না পেলে তো ফিরে চলে আসতো। তাহলে এই ধরনের মানুষকে খেপিয়ে তোলে বা তাদের উপর আক্রমণ করার মানে কি? ডাল মে কুছ কালা হয়, ডাল মে কুছ কালা হয়। বাচ্চাদের রেশন নিশ্চয় কিছু চুরি হয়েছে, কিছু ভাগ ওখানে গিয়েছে। আপনার আমার রেশনের যেটা আসার কথা, যে মাল পাওয়ার দরকার সেটা আমরা পাচ্ছি, তার পরিবর্তে অন্য মাল পাচ্ছি, মধ্যখান থেকে চেঞ্জ হয়ে যায়, নিশ্চিতভাবে তাহলে কিছু আছে। যদিও সেটা দেখার দায়িত্ব ইডির, আমার নয়, কোর্ট মনিটরিং আছে, নিশ্চিতভাবে আগামী দিনে দেখবে। কিন্তু আপনাদের আমি সজাগ সতর্ক করছি, আগামী দিনে আপনার এলাকাতেও আসতে পারে। শুধু কি আর রেশন দুর্নীতি হয়েছে? অর্থের বিনিময়ে চাকরি চুরি হয়েছে। শুধু কি চাকরি চুরি হয়েছে? একটা দিন আসছে প্রতি অঞ্চলের হিসাবও কিন্তু আমরা নেব। এখন আমাদের অল্প জন আছে বলে বলছে কি কাজ করতে দেব না, কোনো ভেঙে পড়ার জায়গা নাই, কাজ দিতেই হবে। গণতন্ত্রেতে বিশ্বাসী আমরা, গণতন্ত্রকে মান্যতা দিই, গণতান্ত্রিক প্রক্রিয়াতেই কাজ বার করে ছাড়বো। কিন্তু বিগত দিনে অঞ্চলে যে সমস্ত উন্নয়নের জন্য টাকাগুলো এসেছিল, কোথায় কিভাবে কতটা খরচ হয়েছে, সেটাও কিন্তু একটা সময় আসছে, তারও হিসাব হবে। ওই হিসাব পেতে গিয়ে হয়তো সিবিআইও আপনার আমার এলাকার কোনো প্রধানের বাড়িতেও ঢুকতে পারে, উপপ্রধানের বাড়িতেও ঢুকতে পারে। সেটার জন্য আপনারা প্রস্তুত থাকুন, যে সিন চলবে দেখার জন্য। সিন চলবে তো দেখার জন্য, উপভোগ করবেন, উপভোগ করবেন, কাউকে ডিস্টার্ব করবেন না। বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার দরকার নেই, ফেঁসে যাবেন। উপভোগ করুন আর সহযোগিতা করুন। আপনার এলাকার কথা বলছি, একটা অঞ্চলে 1 বছরে কম করে 5 কোটি টাকা আসে উন্নয়নের জন্য। যদি 5 বছরে 25 কোটি টাকা আসে, ভাবুন তো, তাহলে কি হতো? সোনাদি এলাকা বাঁধিয়ে দেওয়া যেত না? যাচ্ছে কোথায়? হবে তদন্ত আগামী দিনে, আগামী দিনে তদন্ত হবে। এলাকায় খোঁজ নিয়ে দেখবেন, প্রকৃত যারা বিধবা ভাতা পাওয়ার দরকার তারা বিধবা ভাতা পাচ্ছে না। স্বামী বেঁচে আছে, বাপ বেঁচে আছে, মাকে বিধবা দেখিয়ে ভাতা তুলে খাচ্ছে, তাদেরকেও আগামী দিনে বিচার ব্যবস্থার সম্মুখীন করা হবে, কোনো ছাড় দেওয়া হবে না। এটা তদন্তে হয়তো ইডিও আসতে পারে, সিআইডিও আসতে পারে, সিবিআইও আসতে পারে।
যেই আসুক না কেন আপনারা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ